হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 26 নম্বর জিকের সেট। আর আরও একবার বলে রাখি, আমার এই ভিডিও করার প্রধান উদ্দেশ্য শুধুমাত্র এমসিকিউ টাইপের প্রশ্ন আর উত্তর বলা নয়, প্রতিটি প্রশ্নের পিছনে যে এক্সট্রা ফ্যাক্ট হয় সেগুলো আলোচনা করা এবং প্রত্যেকটি অপশন নিয়ে আলোচনা করা। তো ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তো প্রথম প্রশ্নটা দেখো, ফ্রিডম অ্যাট মিডনাইট বইটির লেখককে? ডোমিনিক ল্যাপিয়ার, নিকোলাস সার্কোজি, ইসাবেল মর্নিক নাকি নেলসন ম্যান্ডেলা? তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান এ, ডোমিনিক ল্যাপিয়ার। অপশান এ সঠিক উত্তর। এরপরে দুইয়ের দাগেটা দেখো, কালবেলিয়া। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কালবেলিয়া লোকনৃত্যটি কোন রাজ্যের? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান নাকি হিমাচল প্রদেশ? তো এখানে সঠিক উত্তর হবে রাজস্থান, অপশান সি। এবারে রাজস্থানের আরও কিছু লোকনৃত্য আছে, সেগুলো তোমাদের জানতে হবে। প্রথমেই আসবে ঘুমর, গনগর, কাঠপুতলি, এগুলি সব হচ্ছে রাজস্থান। এবার প্রথম অপশানে আসবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের লোকনৃত্যগুলি হচ্ছে মটকি, গ্রিদা, মাঞ্চ, জাবারা, এছাড়াও তেরাতালি, এগুলি সব হচ্ছে মধ্যপ্রদেশ। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে জাবারা। এরপরে দেখো মহারাষ্ট্র। মহারাষ্ট্র হচ্ছে লাবণী, তামাশা, লেজিম, সুশিনী, ঝুলন লীলা, এগুলি সব হচ্ছে মহারাষ্ট্র। হিমাচল প্রদেশ ছাপেলি, টোডা, ঝোরা, দাপ, ছম, এগুলি সব হচ্ছে হিমাচল প্রদেশে। এরপরে দেখো তিনের দাগেরটা, ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? বেঙ্গালুরু, মুম্বাই, পুনে নাকি পাটিয়ালা? তো এটা সঠিক উত্তর হবে বেঙ্গালুরু, অপশান এ, বেঙ্গালুরু সঠিক উত্তর। চারের দাগেটা দেখো, মাইক্রোলিথ কোন প্রস্তর যুগে সবথেকে বেশি দেখা গেছিলো? পলিওলিথিক, মেসোলিথিক, লিওলিথিক নাকি লিথিক? তো এটা সঠিক উত্তর হবে মেসোলিথিক, অপশান বি সঠিক উত্তর, মেসোলিথিক। এবার দেখো, এই যে প্রস্তর যুগ আসলো, এটা আসলে তোমাদের কী মনে করতে হবে? এখানে সবচেয়ে বেশি মাইক্রোলিথ দেখা গেছিলো। আর জানতে হবে তোমাদের ভীমবেটকা নামে একটা স্থান ছিল, সেখানে গুহার মধ্যে প্রথম মানুষের চিত্র এঁকেছিল। আর এই ভীমবেটকা অবস্থিত নর্মদা নদীর তীরে। প্রথম ধান চাষের প্রমাণ পাওয়া গেছিলো উত্তরপ্রদেশের কোলডিব্বা নামক একটা স্থান আছে। দেখো এই প্রশ্নটা নিয়ে কন্ট্রোভার্সি কোথায় দেখো, যদি তোমাদের প্রশ্নে বলে যে প্রথম ধান চাষের প্রমাণ কোথায় পাওয়া গেছিলো, তাহলে হবে উত্তরপ্রদেশের কোলডিব্বা। কিন্তু অপশানে যদি থাকে যে উত্তরপ্রদেশের লহুরা দেব, এই স্থানটা যদি থাকে তাহলে সেটাই হবে, কারণ এই লহুরা দেবে এখানে 8,000 বছর আগে পাওয়া গেছিলো, আর কোলডিব্বাতে 7,000 বছর আগে পাওয়া গেছিলো। আর একটা জিনিস জানতে হবে তোমাদের এখানে, সেটা হচ্ছে একটা উক্তিটা হচ্ছে ইতিহাস একটি বিজ্ঞান, না বিজ্ঞানের থেকে কম না বিজ্ঞানের থেকে বেশি। এই যে উক্তিটা, যে ইতিহাস একটি বিজ্ঞান, না বিজ্ঞানের থেকে কম না বিজ্ঞানের থেকে বেশি, এই উক্তিটা দিয়েছিল হচ্ছে টিউরি, এই উক্তিটা দিয়েছিল। তো এরপরে দেখো পাঁচের দাগেরটা, কাকে ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয়? রাজা রামমোহন রায়, বালগঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী নাকি স্বামী বিবেকানন্দ? তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে রামমোহন রায়, অপশান এ। এবার দেখো রাজা রামমোহন রায় সম্পর্কে তোমাদের আর কী জানতে হবে। প্রথমে জানতে হবে আত্মীয় সভা। রামমোহন আত্মীয় সভা স্থাপনা করেছিল 1815 সালে, আত্মীয় সভা 1815-তে। আর ব্রহ্ম সমাজ এর স্থাপনা করেছিল 1828 সালে। এনার দুটো পুস্তক আছে, পুস্তকের নাম হচ্ছে, একটা হচ্ছে সংবাদ কৌমুদী, এটা হচ্ছে বাংলা ভাষায়, এবং মিরাদুল আকবর। এরপর দেখো অপশান ডি, বিবেকানন্দ। এনার সম্পর্কে জানতে হবে যে ইনি রামকৃষ্ণ মিশন তৈরি করেছিল 1897 সালে। আর সুভাষচন্দ্র স্বামী বিবেকানন্দকে বলেছিল ভারতের আধ্যাত্মিক গুরু। এছাড়াও এনার সম্পর্কে জানতে হবে যে ইনি 1893 সালে শিকাগোতে ধর্ম সম্মেলনে ভাষণ দিয়েছিল। এরপরে দেখো তিলক সম্পর্কে কী জানতে হবে। ইনি 1893 সালে গণপতি উৎসব, 1895 সালে শিবাজী উৎসব শুরু করেছিল। এনার স্লোগান ছিল যে
স্বরাজ আমার জন্মগত অধিকার। এটা খুবই গুরুত্বপূর্ণ, স্বরাজ আমার জন্মগত অধিকার। এরপরে দেখো মহাত্মা গান্ধী। এই নামটা আসলেই তোমাদের মনে করতে হবে। গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিল 9ই জানুয়ারি 1915 সালে। তাই 9ই জানুয়ারি ভারতে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। এছাড়াও জানতে হবে যে গান্ধীজি এনার রাজনৈতিক গুরু, রাজনৈতিক গুরুর নাম কি? রাজনৈতিক গুরুর নাম হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে ইনি হচ্ছে রাজনৈতিক গুরু ছিলেন। আর গান্ধীজিকে কিছু ব্যক্তি দ্বারা উপাধি দেওয়া হয়েছিল, সেগুলি তোমরা জানতে হবে। প্রথম হচ্ছে ইংরেজরা গান্ধীজিকে উপাধি দিয়েছিল সার্জেন্ট এবং কেশরি হিন্দ। নেহেরু, জওহরলাল নেহেরু বলেছিল বাপু। সুভাষচন্দ্র উপাধি দিয়েছিল রাষ্ট্রপিতা। শেখ মুজিবুর রহমান জাদুঘর। খোদাই খিদমতগার সংস্থা, এই সংস্থাটা উপাধি দিয়েছিল মঙ্গল বাবা। উইনস্টন চার্চিল, ইনি বলেছিল অর্ধনগ্ন ফকির গান্ধীজিকে। তো এগুলো জানতে হবে। এরপরে 6 দাগেরটা দেখো, মঙ্গল গ্রহের কতগুলি উপগ্রহ আছে? 1টি, 2টি, 3টি নাকি 4টি? তো এখানে অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি, 2। মঙ্গলের 2টো উপগ্রহ আছে। কী কী? একটা হচ্ছে ফোবস আর একটা হচ্ছে ডিমোস। ফোবস, ডিমোস, এই দুটো। 7 দাগেরটা দেখো, গোরখপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে রাপ্তি, অপশন সি। গোরখপুর অবস্থিত রাপ্তি নদীর তীরে। এবার আরও কিছু শহর এবং তার তীরবর্তী নদীর নামও জানতে হবে, বা নদীর তীরবর্তী শহরের নাম জানতে হবে। তো দেখো, তোমাদের আগেও বলেছিলাম, তোমরা আরেকবার রিভিশন করে নাও, আর যাদের লেখা নেই তারা নোট করে নাও। প্রথমে আসবে অযোধ্যা। অযোধ্যা অবস্থিত সরজু নদীর তীরে। গুজরাট, আহমেদাবাদ, গান্ধীনগর, 3টি শহরই অবস্থিত সবরমতী নদীর তীরে। কোটা, চম্বল নদীর তীরে। শ্রীনগর, ঝেলাম নদীর তীরে। উজ্জয়িনী, শিপ্রা নদীর তীরে। আর হরিদ্বার, বারাণসী, কানপুর, পাটনা, এলাহাবাদ, এই 5টি শহর। হরিদ্বার, বারাণসী, কানপুর, পাটনা, এলাহাবাদ, এই 5টাই অবস্থিত গঙ্গা নদীর তীরে। আর আমাদের কলকাতা অবস্থিত হুগলি নদীর তীরে, হুগলি। এরপরে 8 দাগেটা দেখো, ভারতের প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন কোনটি? অমৃতসর, ক্যালকাটা, মাদ্রাস নাকি দিল্লি? তো এখানে সঠিক উত্তর হবে মাদ্রাস চেন্নাইয়ে, অপশন সি সঠিক উত্তর, মাদ্রাস। আর এটার স্থাপনা হয়েছিল 1687 সালে, এবং এটি বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম কর্পোরেশন, মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিশ্বের দ্বিতীয়। এরপরে 9 দাগেটা দেখো, নিচের কোনটির আক্ষরিক অর্থ আমরা আদেশ করছি? হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্টিওয়ারি নাকি কোয়ারেন্টো? তো এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে, তো এখানে সঠিক উত্তর হবে ম্যান্ডামাস, অপশন বি। এবার এই নামগুলো তোমরা যারা প্রথম শুনছো তোমাদের একটু অড মনে হবে, এগুলো আবার কী নাম? হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, এগুলো কী নাম? তো সম্পূর্ণ আমরা ডিটেলসে আলোচনা করব। দেখো, সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 অনুসারে, আর্টিকেল 32 অনুসারে 5 ধরনের রিট জারি করে। এই 5টা রিট কী কী? এই 5টা রিটই হচ্ছে এগুলি। প্রথমে দেখো, হেবিয়াস কর্পাস। এর মানে কি? এর মানে হচ্ছে পুলিশ যদি কাউকে গ্রেপ্তার করে তবে 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে পেশ করতে হবে, তবে রবিবার বা ছুটির দিন বাদ দিয়ে ধরতে হবে। এরপরে দেখো ম্যান্ডামাস। এখানে কি বলা আছে? এটাই হচ্ছে আদেশ, যার অর্থ হচ্ছে আদেশ। এখানে বলা আছে যে সরকারি কর্মচারী যে সরকারের বেতন নিচ্ছে কিন্তু ঠিকমতো কাজ করছেন না, তার বিরুদ্ধে এটা জারি হয়, ম্যান্ডামাস। এবার দেখো সার্টিওয়ারি বা সার্জিওয়ারি, এরা আছে হাইকোর্ট সম্পর্কিত, এরা আছে হাইকোর্ট সম্পর্কিত। মানে যদি কোনো হাইকোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টের বিচার শোনানোর পরও সেই বিচারকে থামিয়ে দিলে সেটা হচ্ছে উৎপ্রেষণ বা সার্টিওয়ারি। এরপর দেখো কোয়ারেন্টো। এখানে কি আছে? এর অর্থ হচ্ছে নিজের অধিকারের থেকে বড় কোনো কাজ করলে তার উপর লাগু হয়। যেমন তুমি ধরো স্কুলের গ্রুপ ডি বা গ্রুপ সি চাকরি পেলে, তুমি স্কুলে গিয়ে পড়াচ্ছ, অথবা থানার কনস্টেবল সে এফআইআর লিখছে, তাদের বিরুদ্ধে এটি লাগু হয়। এবার এটা হলো 4টে। আরও একটা রিট আছে। দেখো, সুপ্রিম কোর্ট মোট 5টা রিট জারি করে আর্টিকেল 32 অনুসারে, এর মধ্যে 4টে হলো। আর একটা কী আছে? আর একটা হচ্ছে প্রহিবিশন, PROHIBITION, প্রহিবিশন। এখানে কি আছে? এখানে হচ্ছে যখন কোনো জুনিয়র কোর্ট বা ডিস্ট্রিক্ট বা হাইকোর্ট এমন কোনো মামলা চলে যেটা জুনিয়র কোর্টের ক্ষমতার বাইরে, তখন জুনিয়র কোর্ট সেই মামলার বিচার থামিয়ে সুপ্রিম কোর্টে নিয়ে যেতে পারে বা নিয়ে যেতে আদেশ দেয়, সেটা হচ্ছে প্রহিবিশন।
এরপরে দেখো 10-এর দাগেরটা, কোনটির দ্বারা বিভব পার্থক্য পরিমাপ করা হয়? অ্যামমিটার, ভোল্টমিটার, থার্মোমিটার নাকি গ্যালভানোমিটার? তো এখানে সঠিক উত্তর হবে ভোল্টমিটার, অপশন বি। এবার দেখো এগুলি ছাড়াও এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আছে অ্যামমিটার। এটা দ্বারা কী করা হয়? এখানে হয় তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় অ্যামমিটার দ্বারা। এরপর 11-এর দাগেরটা দেখো, নিচের কোনটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন নয়? তো বেনজিন অ্যারোমেটিক হাইড্রোকার্বন, ন্যাপথলিন এটাও অ্যারোমেটিক হাইড্রোকার্বন, আর হচ্ছে মিথেন স্টাইরিন এটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো এখানে সঠিক উত্তর হবে ইথেন, এটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন নয়, অপশন সি। এরপরে 12-এর দাগে এটা দেখো পলিস্টাইরিনের মনোমারের নাম কি? তো এটা হবে স্টাইরিন, শেষের কটা সংখ্যা? শেষের 4টি, পলিস্টাইরিন, আর এর মনোমার হয় স্টাইরিন, অপশন এ। এরপরে 13-এর দাগে এটা দেখো, ভারতের প্রথম ব্যাংক কোনটি? তো ভারতের প্রথম ব্যাংক হচ্ছে হিন্দুস্তান ব্যাংক, ব্যাংক অফ হিন্দুস্তান, অপশন সি। এবার দেখো ইংরেজরা যখন এটা তৈরি করলো ব্যাংক অফ হিন্দুস্তান, এরপরে কিন্তু এটা চলেনি, এটা পরে বন্ধ হয়ে গেছিলো। এটা স্থাপনা হয়েছিল 1770, পরে এটা বন্ধ হয়ে যায়। আর এরপর ইংরেজরা কী করেছিল, 3টি প্রেসিডেন্সি ব্যাংক তৈরি করেছিল, 3টি প্রেসিডেন্সি ব্যাংক। কী কী? প্রথমে আসবে ব্যাংক অফ কলকাতা, ব্যাংক অফ মুম্বাই, আর ব্যাংক অফ মাদ্রাস। ব্যাংক অফ কলকাতা, মুম্বাই, মাদ্রাস। কলকাতার স্থাপনা হয়েছিল 1806 সালে, মুম্বাইয়ের স্থাপনা করেছিল 1840 সালে, আর মাদ্রাসের হচ্ছে 1843 সালে। দিয়ে এই কটা চললো। এরপরে কী হয়েছিল? 1921 সাল। এই কটা আলাদা আলাদা বছর হয়েছিল। এরপরে হয়েছিল 1921 সাল। 1921 সালে কী করলো? এই 3টি ব্যাংক, কলকাতা, মাদ্রাস, মুম্বাই, এই 3টি ব্যাংকই মিলিয়ে দিয়ে একটা ব্যাংক তৈরি করলো, সেটা হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক। এই ইম্পেরিয়াল ব্যাংকেরই নাম 1955 সালে ইম্পেরিয়াল ব্যাংকের নামই পরিবর্তন করে রাখলো এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই। আর বর্তমানে যে এসবিআইয়ের চেয়ারম্যান তার নাম হচ্ছে দীনেশ খারা। তো এরপরে 14-এর দাগেটা দেখো, ডেভিস কাপ কোন খেলায় দেওয়া হয়? গলফ, টেনিস, ভলিবল নাকি ভারোত্তোলন বা ওয়েট লিফটিং? তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে টেনিস, অপশন বি। টেনিসের সাথে যুক্ত হচ্ছে ডেভিস কাপ। এবার দেখো বাকি অপশানগুলি। গল্ফের সাথে যুক্ত কাপগুলি হচ্ছে বাকার কাপ, রাইডার কাপ, প্রিন্স অফ ওয়েলস কাপ। এরপরে ভলিবলের সাথে যুক্ত কাপ হচ্ছে, আচ্ছা ভলিবলের থেকেও গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ভারোত্তোলন। এটা কিন্তু অনেকবার এসছে ভারোত্তোলনটা। ভারোত্তোলনে একটাই সেটা হচ্ছে বর্ধমান বা বর্তমান যেটা বলে বর্ধমান ট্রফি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 15 দাগেটা দেখো, ওপেকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ভিয়েনা, ভেনেজুয়েলা, বাগদাদ নাকি কুয়েত? তো এটার সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়ার ভিয়েনা স্থানে, অপশন এ। এবার এই ওপেক নাম আসলে তোমাদের কি জানতে হবে যে ওপেকের সম্পূর্ণ নাম হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টস কান্ট্রিজ, এটা হচ্ছে সম্পূর্ণ নাম। আর এর স্থাপনা হয়েছিল 1960 সালে। এগুলো জানতে হবে। এরপরে 16 দাগেটা দেখো, সব্যসাচী চরিত্রটি সৃষ্টি করেছিল কে? সত্যজিৎ রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্র নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি সঠিক উত্তর। সব্যসাচী চরিত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে 17 দাগেটা দেখো, মাই লাইফ আত্মজীবনীটি কার? ইন্দিরা গান্ধী, মহাত্মা গান্ধী, বিল ক্লিন্টন নাকি বেনজির ভুট্টো? তো এখানে সঠিক উত্তর হবে বিল ক্লিন্টন, অপশন সি, বিল ক্লিন্টন। এরপরে দেখো 18 দাগেরটা, এক্স রশ্মি বা এক্স রে কে আবিষ্কার করেছিল? রন্টোজেন, পল মুলার, জে থমসন নাকি মাদাম কুরি? তো এখানে সঠিক উত্তর হবে রন্টোজেন, অপশন এ সঠিক উত্তর। এবার দেখো এর পাশাপাশি তোমার জানতে হবে গামা রশ্মি, এটা গুরুত্বপূর্ণ। গামা রশ্মিটা আবিষ্কার করেছিল কে? আবিষ্কার করেছিল বেকারেল। এরপরে 19 দাগেটা দেখো, শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
বিজ্ঞান, শান্তি, সাহিত্য নাকি সাংবাদিকতা? তো দেখো, ভারতে সায়েন্সের ক্ষেত্রে সাধারণত 3 রকমের পুরস্কার দেওয়া হয়, যেগুলি গুরুত্বপূর্ণ। 3 রকমের গুরুত্বপূর্ণ পুরস্কার দেওয়া হয়। প্রথমে আসবে শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার। শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার, তার মানে এটা বিজ্ঞানে দেওয়া হয়। আর এই পুরস্কার, শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার, এটা দেওয়া শুরু হয়েছিল হচ্ছে 1958 সাল থেকে। এছাড়াও আরও দুটো গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে জিডি বিড়লা পুরস্কার। এটাও বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয়। এটা দেওয়া শুরু হয় 1991 সালে। জিডি বিড়লা পুরস্কার দেওয়া হয় 1991 সাল থেকে। এবং ওম প্রকাশ ভাসিন পুরস্কার, এটাও দেওয়া হয় 1958 সাল থেকে। তো এগুলো গুরুত্বপূর্ণ। আর এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে একটা গেল শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার, আর একটা হচ্ছে জিডি বিড়লা পুরস্কার। এই দুটোই বিজ্ঞানে দেওয়া হয়। 20 দাগ এটা দেখো, আলেকজান্ডারের ভারত আক্রমণের কালে ভারতে কোন রাজা কোন বংশ রাজত্ব করেছিল? তো এটা সঠিক উত্তর হবে নন্দ বংশ, অপশন সি। এবার এই নন্দ বংশ সম্পর্কে তোমাদের কী কী জানতে হবে? প্রথমে জানতে হবে এর সংস্থাপককে। নন্দ বংশের সংস্থাপক হচ্ছে মহাপদ্মনন্দ। ইনি ক্ষত্রিয়দের ধ্বংস করেছিল এবং সর্বছত্রান্তক উপাধি নিয়েছিল। আর ইনি কলিঙ্গে আক্রমণ করেছিল এবং কলিঙ্গে আক্রমণ করার ফলে উপাধি নিয়েছিল একরাট। কলিঙ্গে আক্রমণ করার ফলে একরাট, আর ক্ষত্রিয়দের ধ্বংস করার জন্য সর্বছত্রান্তক। এটা গুলিয়ে ফেলবে না, ক্ষত্রিয়ের সাথে সর্বছত্রান্তক, আর কলিঙ্গের সাথে যুক্ত হচ্ছে একরাট। এছাড়াও জানতে হবে নন্দ বংশের সময়ই আলেকজান্ডার বা সিকান্দার ভারতে এসেছিল। আর এই যে নন্দ বংশ, এই নন্দ বংশের পরেই এসেছিল মৌর্য বংশ। তো নন্দ বংশের পতন এবং মৌর্য বংশের উত্থান, এই উত্থানের কথা আছে হচ্ছে বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস পুস্তকে। এবার এখান থেকে কী একটা প্রশ্ন আসলো যে মুদ্রা রাক্ষস পুস্তকের লেখককে? বিশাখ দত্ত। তো এরপরে 21 দাগ একটা দেখো, আইহোল শিলালিপি কোন শাসকের সময় লেখা হয়েছিল? দ্বিতীয় পুলকেশী, রুদ্রদামান, অশোক নাকি খারবেল? তো এখানে সঠিক উত্তর হবে দ্বিতীয় পুলকেশী, অপশন এ। আর এনার সময় কী কী জানতে হবে তোমাদের? চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিল দ্বিতীয় পুলকেশী। তার মানে দ্বিতীয় পুলকেশী কোন বংশ ছিল? চালুক্য বংশের। আর এনার উপাধি ছিল হচ্ছে কাঞ্চি কোন্ড। এরপর দেখো, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে অশোক। অশোক ছিল হচ্ছে মৌর্য বংশের। ইনি জন্মেছিল হচ্ছে 304 খ্রিস্টপূর্বাব্দে। ইনার রাজ্যাভিষেক হয় 269 খ্রিস্টপূর্বাব্দে। জন্মেছিল 304-এ, রাজ্যাভিষেক হয় 269-এ, এবং রাজ্যাভিষেকের 8 বছর পর মানে 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গের রাজা নন্দরাজের সাথে তার যুদ্ধ হয়। আর এই যুদ্ধের পরে অশোক অস্ত্রত্যাগ করেছিল বা অশোকের হৃদয় পরিবর্তন হয়েছিল। এইগুলো জানতে হবে। আর এর সাথে জানতে হবে যে অশোকের শিলালেখগুলি প্রথম পড়েছিল, যে ব্যক্তিরা প্রথম পড়েছিল তার নাম কি? প্রথম পড়েছিল হচ্ছে জেমস প্রিন্সেপ প্রথম পড়েছিল। এরপরে 22 দাগেরটা দেখো, কোন গোষ্ঠীটি প্রোটো অ্যাস্ট্রোলয়েড প্রজাতির ভুক্ত? সাঁওতাল, ইরুলা, থারু নাকি খাসি? তো এখানে সঠিক উত্তর হবে সাঁওতাল, অপশন এ। এরপরে 23 দাগেরটা দেখো, উলার হ্রদ কোথায় অবস্থিত? রাজস্থান, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ নাকি জম্মু কাশ্মীর? তো এখানে সঠিক উত্তরটা হবে জম্মু কাশ্মীর, অপশন ডি। এবার দেখো তোমাদের আর কী কী জানতে হবে। এই যে উলার হ্রদ, এটা হচ্ছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। জম্মু কাশ্মীরের আরও কিছু হ্রদ আছে, এই যে উলার হ্রদ ছাড়াও আরও কিছু হ্রদ আছে, সেগুলো গুরুত্বপূর্ণ। সেগুলি হচ্ছে ডাল হ্রদ, বেরিনাগ, শেষনাগ, নাগিন, মানে নাগ বা নাগিন, এই ধরনের নামগুলি যেখানে থাকবে শেষের দিকে, সেগুলি বেশিরভাগই জম্মু কাশ্মীর হয়। বেরিনাগ, শেষনাগ, নাগিন, মনসবল বা মানসাবল। এই যে মানসবল, এটাকে হ্রদের রত্ন বলা হয়, এটা জেনে রাখতে হবে। আর এবার দেখো, এটা বললাম যখন, তোমাদের জানতে হবে পূর্বোত্তর ভারতের সবথেকে বড় বা বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, তার নাম হচ্ছে লোকটাক হ্রদ। এটা অবস্থিত মণিপুর রাজ্যে। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? তো এটা আসলে তোমাদের প্রথমে মনে করতে হবে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো এটার যে স্থাপনা হয়েছিল, এর স্থাপনা হয়েছিল 7ই এপ্রিল 1948 সালে। যেহেতু 7ই এপ্রিল স্থাপনা হয়েছিল, তাই বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়
সাতই এপ্রিল। অপশন এ সঠিক উত্তর। আর এর পাশাপাশি তোমার জানতে হবে এই যে হু এর হেডকোয়ার্টার অবস্থিত জেনেভাতে, সুইজারল্যান্ডের জেনেভা। আর এর যে হেড তার নাম হচ্ছে ডক্টর টেডরোস, ইনি হচ্ছে বর্তমানে হেড। এরপরে 25 দাগেটা দেখো, সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, ফুটবল, টেনিস নাকি ব্যাডমিন্টন? তো এটা সঠিক উত্তর হবে ক্রিকেট, অপশন এ। এবার দেখো এই প্রশ্নের ক্ষেত্রে আমরা বাকি অপশনগুলি আলোচনা করব না, এর পরিবর্তে দেখো ক্রিকেট নামটা আসলো, আমরা এখানে আইপিএল সম্পর্কে জানবো, আইপিএল 2024। তো তোমরা যারা চাইছো তোমরা নোট করে নাও, আর না হলে তোমরা শুনে নাও। প্রথমে তোমাদের জানতে হবে যে আইপিএল 2024 এটা শুরু হয়েছিল 22শে মার্চ এবং শেষ হলো 26শে মে। এটা 17তম ছিল। আর এর যে টাইটেল স্পন্সর তার নাম হচ্ছে টাটা। মোট 10টা টিম খেলেছিল। এখানে জিতলো হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, কেকেআর। আর কেকেআর মানে কলকাতার, এটা তৃতীয়বার জিতলো। এর আগে দুবার জিতেছে, 2012তে, 2014তে, আর বর্তমানে 24-এ জিতলো। আর উপবিজেতা হলো সানরাইজার্স হায়দ্রাবাদ। এবছরের কলকাতার ক্যাপ্টেন ছিল হচ্ছে শ্রেয়স আইয়ার এবং হায়দ্রাবাদের ক্যাপ্টেন ছিল পেট কামিন্স। আর এগুলি তো আমরা সকলে জানি। এবার দেখো পরীক্ষায় যেগুলি আসে সেগুলি দেখো। ফাইনাল ম্যাচ হয়েছিল তামিলনাড়ুর চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম বা চেপক স্থান এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে। এছাড়াও জানতে হবে তোমাদের আইপিএল 2024-এর সবথেকে দামি খেলার হচ্ছে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। 24.75 কোটি টাকায় এনার দাম ছিল বা কিনেছিল ওনাকে। আর জানতে হবে তোমাদের যে সর্বাধিক উইকেট নেওয়ার জন্য পার্পেল ক্যাপ পেল হচ্ছে হর্ষল প্যাটেল, পাঞ্জাবের খেলোয়াড়। সর্বাধিক রান নেওয়ার জন্য অরেঞ্জ ক্যাপ পেল হচ্ছে বিরাট কোহলি, ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন ছিল। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেল সানরাইজার্স হায়দ্রাবাদ। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হচ্ছে সুনীল নরেন, কলকাতার। আর এখানে হর্ষল প্যাটেল 24 উইকেট নিয়েছিল এবং বিরাট কোহলি 741 রান করেছে। এখানে দেখো ইমার্জিং প্লেয়ার হচ্ছে নীতিশ কুমার রেড্ডি, হায়দ্রাবাদের। তো এটুকুই। এরপরে দেখো, আচ্ছা এটা আরেকটা জিনিস জেনে রাখো, সেটা হচ্ছে যে জয়ী টিম কলকাতা, এই জয়ী টিম পেল 20 কোটি টাকা পুরস্কার এবং উপবিজেতা মানে যে হারলো হায়দ্রাবাদ এখানে পেল 12.5 কোটি টাকা। তো এটাও জেনে রাখো। এরপরে দেখো 26 দাগেরটা, ভারতীয় বিচার বিভাগের নেতৃত্ব কে দেন? রাষ্ট্রপতি, আইনমন্ত্রী, সংসদ নাকি সুপ্রিম কোর্ট? তো এখানে সঠিক উত্তর হবে সুপ্রিম কোর্ট, অপশন ডি সঠিক উত্তর, সুপ্রিম কোর্ট। এবার দেখো তোমাদের আর কী জানতে হবে। এখানে সুপ্রিম কোর্টের উল্লেখ আছে আর্টিকেল 124 থেকে 147-এর মধ্যে, আর সুপ্রিম কোর্টের স্থাপনের উল্লেখ আছে আর্টিকেল 124-এ। সুপ্রিম কোর্টের বিচারপতিকে শপথ গ্রহণ করে রাষ্ট্রপতি, ইনি ত্যাগপত্রও দেয় রাষ্ট্রপতির কাছে। এবার দেখো এই যে 124 থেকে 147 পর্যন্ত যে আর্টিকেল বললাম, এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে 131। এখানে কি আছে? কেন্দ্র সরকার ও রাজ্য সরকার এদের মধ্যে যদি কোনো বিবাদ হয় সেটা সরাসরি সুপ্রিম কোর্টে যাবে, এর উল্লেখ আছে 131 নম্বর আর্টিকেলে। আর তোমাদের জানতে হবে যে মৌলিক অধিকারের যখন উল্লঙ্ঘন হয় তখন সুপ্রিম কোর্ট রিট জারি করে কত নম্বর আর্টিকেল অনুসারে? সুপ্রিম কোর্ট রিট জারি করা হচ্ছে 32 নম্বর আর্টিকেল অনুসারে। এটা কখন করে? মৌলিক অধিকারের উল্লঙ্ঘন হলে। আর অন্যান্য ক্ষেত্রে সুপ্রিম কোর্ট রিট জারি করা হচ্ছে 139 আর্টিকেল অনুসারে, আর্টিকেল 139 অনুসারে। 32 হচ্ছে মৌলিক অধিকারের উল্লঙ্ঘন হলে, আর 139 হচ্ছে বাকি ক্ষেত্রে। আর এটা হচ্ছে হাইকোর্ট এই দুটি ব্যাপারেই, মৌলিক অধিকারে হোক আর এই ব্যাপারটাই হোক, দুটি ব্যাপারেই রিট জারি করা হচ্ছে 226 নম্বর আর্টিকেল অনুসারে, 226। তো এটাও জেনে রাখতে হবে। এরপরে দেখো 27 দাগেরটা, নিম্নলিখিত কোনটি উদ্ভিদ হরমোন? অ্যাড্রিনালিন, অক্সিটোসিন, ইনসুলিন নাকি অক্সিন? তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অক্সিন, অপশন ডি সঠিক উত্তর। এবার দেখো উদ্ভিদ হরমোন যখন আসলো, তোমাদের এই অক্সিন ছাড়াও আরও কিছু উদ্ভিদ হরমোনের নাম জানতে হবে। তো তোমাদের প্রথমে আসবে যেটা সেটা হচ্ছে অক্সিন, এছাড়াও সাইটোকাইনিন, জিব্বারেলিন, ইথিলিন, অ্যাবসিসিক অ্যাসিড। তো এই যে অক্সিন বললাম, অক্সিন এর কাজ কি? প্রথমে দেখো এর আবিষ্কার করেছিল হচ্ছে ডারউইন। মানব মূত্রে প্রথম এই হরমোন দেখা গেছিলো মানব মূত্রে, কিন্তু এটা পাওয়া যায় উদ্ভিদে। এটা পাওয়া যায় হচ্ছে গাছের মূলের শীর্ষে আর কাণ্ডের শীর্ষে, মূলেরও শীর্ষে পাওয়া যায়, কাণ্ডেরও শীর্ষে পাওয়া যায়। এটা গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে অক্সিন হরমোন। এবার দেখো এই যে 5টা বললাম, এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইথিলিন। এই হরমোনটা হচ্ছে প্রথম হরমোন
যেটি গ্যাসীয় অবস্থায় পাওয়া গেছিলো। এটা প্রাকৃতিকভাবে ফল পাকাতে সাহায্য করে। এখানে একটা প্রশ্ন আসবে যে প্রাকৃতিকভাবে ফল পাকাতে সাহায্য করে হচ্ছে ইথিলিন, তাহলে কৃত্রিমভাবে কে সাহায্য করে? কৃত্রিমভাবে সাহায্য করে হচ্ছে অ্যাসিটিলিন, যেটাকে আমরা কার্বাইড বলি, অ্যাসিটিলিন। এরপরেটা দেখো, কোন বিভাগটি ভারতের জিডিপি নির্ণয় করে? তো এটা সঠিক উত্তর হবে সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অর্গানাইজেশন, অপশন বি সঠিক উত্তর। এরপরে 29 দাগেরটা, আফগানিস্তানের পার্লামেন্টের নাম কি? মজলিস, ডায়েট, শোরা নাকি রিস্ক দাগ? তো এখানে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে শোরা, অপশন সি। এবার দেখো, তোমাদের আগের দিনের সেটা আলোচনা করেছিলাম যে আরও কিছু দেশের পার্লামেন্টের নাম। জার্মানির পার্লামেন্টের নাম হচ্ছে বুন্দেস্তাগ, চীনের হচ্ছে ন্যাশনাল পিপলস কংগ্রেস, আর্জেন্টিনা ব্রাজিলের হচ্ছে ন্যাশনাল কংগ্রেস, কানাডার হচ্ছে কানাডা গ্রেট ব্রিটেন, আর হচ্ছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ভারত, এই 5টারই হচ্ছে পার্লামেন্ট। ইরানের হচ্ছে মজলিস, জাপানের ডায়েট, বাংলাদেশের জাতীয় পার্লামেন্ট, আমেরিকার হচ্ছে কংগ্রেস। তো এগুলো জানতে হবে। এরপরে 30 দাগেটা দেখো, লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো এই প্রশ্নটা তোমাদের আগে সেটা আলোচনা করা হয়েছে। অপশান দেখো, টেমস, অটোয়া, ভিস্টুলা, তাইবার। তো লন্ডনে অবস্থিত টেমস নদীর তীরে, টেমস বা থেমস, অপশান এ। অপশান এ এখানে সঠিক উত্তর। এবার দেখো, এটা ছাড়াও আরও কিছু শহরের নাম জানতে হবে। প্যারিস অবস্থিত সিন নদীর তীরে, নিউ ইয়র্ক অবস্থিত হডসন নদীর তীরে, রোম অবস্থিত তাইবার নদীর তীরে, লেসবন লিম্ফে নদীর তীরে, টোকিও অবস্থিত আরাকাভা নদীর তীরে, ওয়াশিংটন অবস্থিত পোটোম্যাক নদীর তীরে। এরপরে 31 দাগেটা দেখো, পণ্ডিত রামনারায়ণ নিচের কোন ক্ষেত্রের সাথে যুক্ত? সিতার, সারঙ্গী, ভায়োলিন নাকি সানাই? তো এটা সঠিক উত্তর হবে যে সারঙ্গী, অপশন বি। এবার দেখো, এই যে সারঙ্গী আছে, এর সাথে যুক্ত আরও কিছু ব্যক্তির নাম তোমাদের জানতে হবে। তো প্রথমেই যে নামটা আসবে সেটা হচ্ছে শকুর খান। সুলতান খান, ওস্তাদ বন্ধু খান, এরা সব হচ্ছে সারঙ্গী। অপশন এ সিতারের সাথে যুক্ত হচ্ছে রবিশঙ্করটা খুবই গুরুত্বপূর্ণ। রবিশঙ্কর, উমাশঙ্কর, বুদ্ধজিৎ মুখার্জি, নিখিল ব্যানার্জি, বিলায়েত খাঁ। আরও একবার বলছি, রবিশঙ্কর খুবই গুরুত্বপূর্ণ। এরপর ভায়োলিনের সাথে যুক্ত হচ্ছে টি এন কৃষ্ণন, এল সুব্রমণিয়াম, কুনকেরি বৈদ্যনাথন। এরপরে দেখো সানাই। তো সানাই নাম আসলেই তোমাদের মনে করতে হবে বিসমিল্লাহ খান। সানাই হচ্ছে বিসমিল্লাহ খান। এছাড়াও আলী আহমেদ, হুসেন খান, বাগেশ্বরী কমর, এরা সব হচ্ছে সানাইয়ের সাথে যুক্ত। 32 দাগেরটা দেখো, ডেনমার্কের মুদ্রার নাম কি? তো এই প্রশ্নটা তোমাদের জন্য থাকলো, তোমরা কমেন্টে এটার উত্তর বলবে, উত্তর। এরপর 33 দাগেরটা দেখো, পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? টিটিকাকা, ভিক্টোরিয়া, কাস্পিয়ান সাগর নাকি বৈকাল? তো এখানে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে বৈকাল, অপশন ডি সঠিক উত্তর, বৈকাল। এবার দেখো, এর মধ্যে গুরুত্বপূর্ণ আছে টিটিকাকা। এটা হচ্ছে বিশ্বের সবথেকে উচ্চতম হচ্ছে টিটিকাকা। আর বৃহত্তম কোনটা? বৃহত্তম হচ্ছে কাস্পিয়ান সাগর, এটা হচ্ছে বৃহত্তম, এটা হচ্ছে উচ্চতম। এরপরে 34 দাগেরটা দেখো, আকবরের রাজত্ব কোন বছর শেষ হয়েছিল? 1605, 1600 নাকি 1610? তো আকবরের সম্পর্কে তোমাদের জানতে হবে যে আকবরের কার্যকাল শেষ হয়েছিল 1605 সালে, অপশন এ সঠিক উত্তর, 1605। এরপরে 35 দাগেরটা দেখো, ব্রাউন ডায়মন্ড কাকে বলা হয়? কয়লা, লোহা, সার নাকি অ্যালুমিনিয়াম? তো সঠিক উত্তর হবে কয়লা, লিগনাইট কয়লাকে বলা হয় ব্রাউন ডায়মন্ড, অপশন এ সঠিক উত্তর। এরপর 36 দাগেরটা, লোকসভা স্থগিতকরণ করার ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে? স্পিকার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নাকি মন্ত্রী পরিষদ? তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে স্পিকার, লোকসভার স্পিকার। এখানে সঠিক উত্তর হবে অপশান বি। এবার দেখো, তোমাদের এই লোকসভার নামটা যখনই আসলো তোমাদের আরও কিছু মনে করতে হবে, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। যে লোকসভার প্রথম অধ্যক্ষ নাম হচ্ছে, লোকসভার প্রথম অধ্যক্ষ নাম হচ্ছে জি.ভি. মাভালঙ্কর, গণেশ বাসুদেব মাভালঙ্কর। আর জানতে হবে লোকসভার প্রথম মহিলা, লোকসভার এটা হচ্ছে প্রথম মহিলা, তার নাম হচ্ছে মীরা কুমারী, এরা হচ্ছে প্রথম মহিলা। আর সর্বাধিক সময় পর্যন্ত লোকসভার যে অধ্যক্ষ ছিল
তার নাম হচ্ছে বলরাম জাখর। বলরাম জাখর, ইনি 9 বছর পর্যন্ত ছিল, 9 বছর ছিল। সর্বাধিক সময় লোকসভার অধ্যক্ষ ছিল বলরাম জাখর, 9 বছর। আর সবথেকে কম সময় লোকসভার অধ্যক্ষের নাম কী ছিল? তার নাম হচ্ছে কম সময়, এটা হচ্ছে বেশি, যে কম, কম যে ছিল তার নাম হচ্ছে নীলম সঞ্জীব রেড্ডি। নীলম সঞ্জীব রেড্ডি। আর দেখো, নীলম সঞ্জীব রেড্ডির নামটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ ভারতের একমাত্র বিরোধীহীন রাষ্ট্রপতি ছিল হচ্ছে নীলম সঞ্জীব রেড্ডি। নীলম সঞ্জীব রেড্ডি একমাত্র বিরোধীহীন রাষ্ট্রপতি। তো খুবই গুরুত্বপূর্ণ এটা। তো এরপরে 36 দাগে এটা দেখো, হাড় গঠনকারী কোষ কোনটি? অস্টিওক্লাস্ট, অস্টিওব্লাস্ট। তো অস্টিওব্লাস্ট সঠিক উত্তর হবে অপশন বি, অস্টিওব্লাস্ট। এরপরে দেখো 38 দাগেরটা, সম্প্রতি প্রয়াত বেদ কুমারী ঘাই কোন ভাষার পণ্ডিত ছিল? হিন্দি, কোঙ্কানি, সংস্কৃত নাকি মারাঠি? তো এটা সঠিক উত্তর হবে সংস্কৃত ভাষার পণ্ডিত ছিল, অপশন সি, সংস্কৃত। এরপরে দেখো 39 দাগেরটা, 100টি বন্দে ভারত ট্রেন তৈরি করবে কোন দেশের আলস্টোম নামক কোম্পানি? রাশিয়া, ফিলিপিন্স, আর্জেন্টিনা নাকি কানাডা? এটা সঠিক উত্তর হবে আর্জেন্টিনা, আর্জেন্টিনার কোম্পানি এটা, আলস্টোম, অপশন সি সঠিক উত্তর। এরপরে 40 দাগেরটা, সম্প্রতি নালন্দা শিরোনামেই বই লিখল কে? অজিতেশ পাঠক, সৌম্যগুপ্ত, অভয় কে নাকি বিদিশা পায়রা? তো এটা সঠিক উত্তর হবে অভয় কে, অপশন সি। তো আজকের মতো এটুকুই। আর কোনো প্রশ্নে যদি অবজেকশন থাকে বা কনফিউজ থাকে তোমরা কমেন্টে সেটা জানাও, পরের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। এবং ভিডিও শেষে তোমাদের আরও একবার রিকোয়েস্ট করছি যে ভিডিওটিকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। ধন্যবাদ।